বাংলাদেশ এখন সবার জন্য উন্মুক্ত, বাড়তি খরচ ছাড়া ব্যবসা করতে বিদেশিদের বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টা, তরুণদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ। Together, those young generation will change the world. They have the technology, they have the creativity, innovativeness. We people can do that. And we welcome you to join us with that mission, creating a new world. অসামান্য অবদান রাখায় কোরিয়ান বিনিয়োগকারী কিহাক সাং পেলেন সম্মানসূচক নাগরিকত্ব, 4 প্রতিষ্ঠান পেল পুরস্কার। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক এবং আমি সাখাওয়াত হোসেন শাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যায় 26 জনের অপরাধের প্রাথমিক প্রমাণ পেল প্রসিকিউশন। আসামির তালিকায় শেখ হাসিনা, 2 মাসে তদন্ত শেষ করার নির্দেশ। ডিসেম্বরের নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি, শিগগিরই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের আশা সালাউদ্দিনের। প্রবাসীদের বড় পরিসরে ভোটের আওতায় আনার সিদ্ধান্ত ইসির। মব সৃষ্টি করে 8 মাসে পুলিশের উপর 300-রও বেশি হামলা, দায়িত্ব পালনে বাধা দিলে কঠোর হওয়ার তাগিদ, জড়িতদের আর কোনো রকম ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। এবং কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে প্রায় 20 লাখ শিক্ষার্থী। জুলাই আহতরা পাবে বিশেষ সুবিধা, প্রশ্ন ফাঁসের গুজব ঠেকাতে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন সবার জন্য উন্মুক্ত উল্লেখ করে বাড়তি খরচ ছাড়া ব্যবসা করতে বিদেশিদের বিনিয়োগের আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনীতে তিনি এই আহ্বান জানান। তরুণদের চাকরি প্রার্থী না হয়ে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়েছেন ডক্টর ইউনূস। জুলাই অভ্যুত্থানের পর অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে এগিয়ে নিতে নানা উদ্যোগ নিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে রাজধানীতে শুরু হয়েছে 4 দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025। বিভিন্ন কর্মসূচি ঘেরা এই আয়োজনের তৃতীয় দিন বুধবার সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। বক্তব্যে মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা পরবর্তী ক্ষুধা দারিদ্র্যের কথা স্মরণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন অন্তর্বর্তী সরকার প্রধান। 74 is a year that we cannot forget. বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন সবার জন্য উন্মুক্ত উল্লেখ করে বিদেশিদের বাংলাদেশে নির্দ্বিধায় ব্যবসা করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। Put a little bit of seed, it becomes global. I wish I could tell all the stories that happen in Bangladesh, but I get very tempted, but they're all here. Talk to them, find out. And we welcome you to join us with that mission, creating a new world for the whole world. তরুণদের চাকরি প্রার্থী না হয়ে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে ডক্টর ইউনূস বলেন, তথ্য প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে তরুণ প্রজন্ম। Together, those young generation will change the world. They have the technology, they have the creativity, innovativeness, and problem-solving ideas. We don't have to look at the problem the same old way that we did 50 years back. বাংলাদেশে বিনিয়োগে অসামান্য অবদান রাখায় কোরিয়ান বিনিয়োগকারী কিহাং সাংকে সম্মানসূচক নাগরিকত্ব তুলে দেন প্রধান উপদেষ্টা। আর ব্যবসায় অসামান্য অবদানের জন্য ফেব্রিক লাগবে ওয়ালটন, বিকাশ, স্কয়ার ফার্মাসিউটিক্যালসকে দেয়া হয় এক্সিলেন্সি ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড। কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনকে দেয়া হয় বিশেষ সম্মাননা। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা। বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিনের সবশেষ খবর জানবো। হোটেল ইন্টারকন্টিনেন্টালে আছেন সহকর্মী এস.এম. আরেফিন, সরাসরি যাব তার কাছে। আরেফিন, বিনিয়োগ সম্মেলন 2025-এর কিন্তু আজকে তৃতীয় দিনের মতো এই সম্মেলনটি চলছে এবং আজকে সকাল 11:30 নাগাদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু অফিসিয়ালভাবে এই বিনিয়োগ সম্মেলনটির উদ্বোধন করেন এবং এর মধ্য দিয়েই আজকে সকালবেলা ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান, আন্তর্জাতিক ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান স্টারলিংকের কিন্তু ইন্টারনেট ব্যবহার বাংলাদেশে শুরু হয় এবং আমরা এই মুহূর্তে যে অংশটিতে রয়েছি, এই অংশটিতে বিনিয়োগ সম্মেলনের আজকের এই অংশটিতে স্বাস্থ্য সেবা এবং কৃষি নিয়ে বিভিন্ন স্টল নিয়ে আসলে দেশি বিদেশি উদ্যোক্তারা এখানে রয়েছেন
রয়েছেন তারা তাদের বিনিয়োগ সম্ভাবনা এবং তাদের উদ্ভাবনী যে আইডিয়া রয়েছে সেগুলো কিন্তু তারা তুলে ধরছেন বিনিয়োগকারীদের সাথে, এবং তারা বলছেন যে একই সাথে তারা শুধু তাদের আইডিয়া তুলে ধরছেন এবং শুধু যে তারা বিনিয়োগ আকর্ষণ করছেন বিষয়টি এমন নয়, দেশি বিদেশি যে সকল উদ্যোক্তা রয়েছেন তারা এখানে এসে তাদের পণ্য দেখছেন এবং তারা যে ধরনের পরামর্শ দিচ্ছেন তারা কিন্তু সেই পরামর্শগুলোকেও লুফে নিচ্ছেন বলেই কিন্তু আমাদেরকে জানিয়েছে। আমি আর কি বিষয় জানিয়ে রাখতে চাই যে আজকে কিন্তু স্টারলিংকের ইন্টারনেট ব্যবহারের পর আমরা বেশ কিছু ব্যবহারকারীদের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে ইন্টারনেট কিন্তু বাংলাদেশে তথ্য প্রযুক্তি খাতে নতুন মাত্রা যোগ করবে, এবং তারা জানিয়েছেন যে তাদের যে বাংলাদেশি ইন্টারনেট ব্যবহারের যে অভিজ্ঞতা সেটি কিন্তু স্টারলিংকের মাধ্যমে পরিবর্তন হচ্ছে এবং তারা অনেক দ্রুত গতির ইন্টারনেট কিন্তু ব্যবহার করতে পেরেছেন। এছাড়া আমি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে গতকাল কিন্তু মার্কিন গবেষণা সংস্থা নাসার সঙ্গে একটি চুক্তি হয়েছে এই বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে, এবং বলা হচ্ছে যে এই মার্কিন গবেষণা সংস্থার চুক্তির সাথে বাংলাদেশ কিন্তু মহাকাশ গবেষণার একটি অন্যতম দ্বারে উন্মোচিত হয়েছে বাংলাদেশে। এবং একই সাথে এই বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে কিন্তু এবার বেশ কয়েকটি দেশ এবার বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। এরই মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি বিষয়ের মধ্যে মোংলা বন্দরের পাশে কিন্তু চীন নতুন করে একটি অর্থনৈতিক অঞ্চল তৈরির প্রস্তাব দিয়েছে, এবং একই সাথে গতকাল অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের সময় সুইডিশ একটি কোম্পানি কিন্তু প্রায় 10,000 বর্গ স্কয়ারের একটি জমি অধিগ্রহণ করেছে তারা জাপানিজ অর্থনৈতিক অঞ্চলে, এবং তারা বলছে যে এখানে তারা একটি টেক্সটাইল কারখানা স্থাপন করবে এবং পুরো দমে তারা উৎপাদনে যাবে। এছাড়া আর কিছু বিষয়ের মধ্যে রয়েছে যে বাংলাদেশে কিন্তু উদ্যোক্তা স্টার্টআপ প্রতিষ্ঠান রয়েছে শপআপ, এটি কিন্তু এবার সৌদি এবং মার্কিন বিনিয়োগ অন্তত $1300 কোটি বিনিয়োগ পেয়েছে। বলা হচ্ছে যে স্টার্টআপ খাতের এটি সব থেকে বড় বিনিয়োগ। এছাড়া যদি বলতে চাই যে এই বিনিয়োগ সম্মেলনটি কিন্তু আগামীকাল পর্যন্ত চলবে, এবং আজকে 4:30টার পর বেডার নিজেই চেয়ারম্যান কিন্তু আজকে এই বিনিয়োগের সবশেষ তথ্য আমাদের সামনে তুলে ধরবেন। তো বিনিয়োগ সম্মেলন নিয়ে এই পর্যন্ত আমার কাছে ছিল সবশেষ। MS আরেফিন, হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে। চলতি অর্থ বছরে বাংলাদেশের অর্থনীতি চাপে থাকলেও আগামী বছর তা ঘুরে দাঁড়াবে বলে পূর্বাভাস দিয়েছে এশিয়া উন্নয়ন ব্যাংক ADB। সংস্থাটি তার হালনাগাদ প্রতিবেদনে বলছে 2024-25 অর্থ বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে 3.9% এবং পরের বছর তা বেড়ে হবে 5.1%। ADB ডেভেলপমেন্ট আউটলুক নামে প্রতিবেদনটি দুপুরে প্রতিষ্ঠানটির ঢাকা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। প্রতিবেদনে নির্বাচনকে কেন্দ্র করে খরচ বৃদ্ধি ও রাজনৈতিক উত্তেজনা, প্রাকৃতিক দুর্যোগ এবং যুক্তরাষ্ট্রের চড়া শুল্ক আরোপ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরা হয়েছে। চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার পাশাপাশি রফতানি বৈচিত্র্যকরণে জোর দিয়েছেন ADBর আবাসিক প্রতিনিধি। প্রতিবেদনে জানানো হয়, চলতি অর্থ বছরে সার্বিক মূল্যস্ফীতি 10.2% হলেও আগামী বছর তা 8% নামতে পারে। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যায় 26 জনের অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে। আসামির তালিকায় রয়েছে শেখ হাসিনার নাম। ট্রাইব্যুনালের প্রসিকিউশন এই তথ্য জানিয়েছে। 2 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এই মামলায় 4 আসামিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। শেখ হাসিনার পতনের পর আবু সাইদকে হত্যার ঘটনায় মামলা করে পরিবার। 13 জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও আরেকটি অভিযোগ জমা দেন তারা। সেই মামলার তদন্ত একেবারে শেষ পর্যায়ে বলে ট্রাইব্যুনালকে জানালো প্রসিকিউশন, যেখানে 26 জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে। প্রধান আসামি হিসেবে থাকছে শেখ হাসিনার নাম। ওনার ইনভেস্টিগেশনে অনেক ঘটনাই ঘটেছে, তদন্তে আসবে। এই মামলার সাথে সম্পৃক্ততা থাকলে তিনি আসামি হবেন। আর এই মামলাতে এই ধরনের আইসিটির মামলায় আপনারা জানেন যে একাধিক আসামি, একাধিক বিচার হতে কোনো বাধা নাই। তদন্তে এখন পর্যন্ত আমরা 26 জনের নাম পেয়েছি, কিছু তদন্ত বাকি আছে। সেই তদন্তে যদি আরও কারো নাম আসে পরের রিপোর্টে থাকবে। এদিন আবু সাইদ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত পুলিশের ASI আমির হোসেন সহ 4 জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল। তদন্ত শেষ করতে সময় বেঁধে দেওয়া হয় 15 জুন। একজন হচ্ছে আমির হোসেন, আর একজন সুজন চন্দ্র রায়, আর একজন শরীফুল ইসলাম এবং আর একজন হচ্ছেন মোহাম্মদ ইমরান চৌধুরী। জুলাই আন্দোলনে উত্তরা পূর্ব থানার হত্যা চেষ্টা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে নতুন করে গ্রেফতারের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া বিভিন্ন থানায় হত্যা ও হত্যা চেষ্টা মামলায় সালমান এফ রহমান, দীপু মনির, রাশেদ খান বেনন, হাজি সেলিম, সাদেক খান, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং শহীদুল হককে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। সকালে ঢাকার CMM আদালতে তাদের হাজির করা হলে এই আদেশ দেন বিচারক। একই সঙ্গে যাত্রাবাড়ি থানার হত্যা চেষ্টা মামলায় সাবেক ওসি আবুল হাসানকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
তাদেরকে তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। তাদের বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তাদেরকে বিভিন্ন হত্যা এবং হত্যা চেষ্টা মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের সময় যিনি গুলি করে যাত্রাবাড়িতে শত শত মানুষকে হত্যা করেছেন, যার নেতৃত্বে সে ওসি আবুল হাসান, তার বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে অনুমতি প্রদান করেন। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে বিএনপি। এজন্য সময়ও চেয়েছে দলটি। নেতারা বলছেন, আলোচনার পর পরবর্তী করণীয় ঠিক করা হবে। এদিকে সংবিধানের ৫৫ সংশোধনীর পূর্ববর্তী অবস্থায় ফেরার পক্ষে দলটি। গুলশানে একথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারের সব দলের মতের ভিত্তিতে গঠন করা হয় ৬টি সংস্কার কমিশন। আর এই কমিশনগুলোর প্রস্তাবনায় গঠন হয় জাতীয় ঐক্যমত কমিশন, যারা সব রাজনৈতিক দলের মতামত নিয়েছে সংস্কার বাস্তবায়নে। যেখানে সংবিধান ও রাষ্ট্র পরিচালনা সহ ৬টি সংস্কার প্রস্তাবের উপর নিজেদের মতামত দিয়েছে বিএনপি। তবে বিএনপি বলছে, সংবিধানের ৫৫ সংশোধনীর পূর্ববর্তী অবস্থায় ফিরতে তারা পরামর্শ দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনকে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের এই কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সংবিধানের প্রস্তাবনার অংশে আমরা সংবিধানের প্রস্তাবনার কি চাই সেটা উল্লেখ করেছি, যে ৫৫ সংশোধনী পূর্ববর্তী অবস্থা বহাল চাই। এখন সেটার মধ্যে আছে মহান আল্লাহর উপর আস্থা, বিশ্বাস, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র অর্থাৎ সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার, সেটা আমরা বহাল চেয়েছি এবং সেই প্রিয়াম্বলের সেই প্রস্তাবনার পুরোটা আমরা ওইভাবেই জবাব দিয়েছি যে আমরা এটা চাই। ঐক্যমত কমিশন প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কমিশন গঠনের সঙ্গেও একমত নয় বিএনপি। এনসিসির মাধ্যমে জরুরি অবস্থা জারির পক্ষেও সায় নেই দলটির, জানান সালাউদ্দিন আহমেদ। একে তো এনসিসি আমরা মানি না, দ্বিতীয় হচ্ছে জরুরি অবস্থা জারির সময়ে তারা যে প্রস্তাব করেছে যে মানুষের যে সমস্ত মৌলিক অধিকারগুলো স্থগিত থাকে, এগুলো স্থগিত থাকবে না, তারা রিড করতে পারবে, অন্যান্য বিষয়ে মৌলিক অধিকারগুলো থাকবে। তো জরুরি অবস্থার মানে কি? জরুরি অবস্থার মানে হলো যে কিছু কিছু অধিকার স্থগিত থাকবে। তো সেই জন্য আমরা বলেছি এটা বোধহয় বাস্তবায়নক নয়, সেই বিষয়ে আমরা একমত হতে পারলাম না। ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে বিএনপি। এই কথাও জানান সালাউদ্দিন আহমেদ। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব, যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন, যাতে জাতির মধ্যে যে একটা অনিশ্চিত অস্থিরতা ভাব আছে এবং রাজনীতির মধ্যে একটা স্থিতিশীলতা আসে, অর্থনৈতিক কর্মকাণ্ডে যাতে একটা গতিশীলতা আসে। থাইল্যান্ডে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। আমাদের প্রস্তাবনা যেগুলো আমাদের পূর্বে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের বড় পরিসরে ভোটের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। থাকবে অনলাইনে নিবন্ধন প্রক্রিয়ার সুযোগ, ভোট গ্রহণের জন্য রাখা হবে একাধিক পদ্ধতি। সকালে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, প্রবাসীদের ভোটের আওতায় আনতে গঠিত হচ্ছে পর্যালোচনা কমিটি। প্রক্সি ভোট নিয়ে ইসি আগের অবস্থানে আছে বলেও জানান তিনি। আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের বড় পরিসরে ভোট দেওয়ার সুযোগ করে দিতে বিশেষজ্ঞদের মতামত জানতে মঙ্গলবার এক কর্মশালার আয়োজন করে নির্বাচন কমিশন। এতে প্রবাসীদের ভোটদানের 3টি পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞদের মতামত চাওয়া হয়। সবগুলো পদ্ধতি নিয়ে পক্ষে বিপক্ষে মতামত উঠে আসে। বুধবার নির্বাচন ভবনে মঙ্গলবারের কর্মশালা নিয়ে সংবাদ সম্মেলন করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। কর্মশালায় উঠে আসা পরামর্শ ও এ সংক্রান্ত কমিটি গঠনের কথা জানান তিনি। 3টি পদ্ধতিকে প্রাথমিকভাবে শর্টলিস্ট করেছি। এই 3টি পদ্ধতি হচ্ছে পোস্টাল ব্যালট, যেটি আমাদের অ্যাভেলেবল সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব, 2 অনলাইন ভোটিং, 3 প্রক্সি ভোটিং। বড় পরিসরে প্রবাসীদের ভোটের আওতায় আনা হলে প্রক্সি পদ্ধতিতে ভোটের উপর কমিশনের সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি। সবচেয়ে প্রেফার্ড পদ্ধতি, সবচেয়ে অনুসৃত পদ্ধতি হচ্ছে ব্যক্তিগতভাবে কোনো একটা কনসুলেটে হাজির হয়ে ভোট দেয়া। তারপরে আছে পোস্টাল ব্যালট। এছাড়াও অন্যান্য 2-3টি পদ্ধতি আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং। আগামী নির্বাচনে প্রবাসীদের যে পরিসরেই হোক না কেন ভোট দেওয়ার সুযোগ থাকবে বলে জানান এই নির্বাচন কমিশনার। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। অভিযানে গিয়ে নিয়মিত হামলার শিকার হচ্ছে পুলিশ। গত 8 মাসে সারা দেশে মব তৈরি করে পুলিশের উপর 300রও বেশি হামলা হয়েছে।
সাবেক পুলিশ প্রধান ও বিশ্লেষকরা বলছেন, পুলিশকে ঠিকমতো দায়িত্ব পালন করতে না দিলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে বাধ্য। পুলিশ সদর দফতর বলছে, মব তৈরি করে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর হতে মাঠ পর্যায়ে নির্দেশনা দেওয়া হচ্ছে। মাসুদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। আসামি তাকে আমরা সেভ করার চেষ্টা করি, ও তাকে সেভ করতে যায়, আমরা আসলে ওই সময় আঘাতের শিকার হই। তদন্ত সারা শরীরে আঘাতের চিহ্ন আছে, পাশাপাশি আমার ডান হাতে একটা আঘাতের চিহ্ন আছে, ওইটা হচ্ছে আপনার ডান হাতের কোনোটা ডিসপ্লেস হয়ে গেছে লাঠির আঘাতে। আসামি ধৃত করার পরে যে এরকম এত দুঃসাহস দেখে আসামি আমাদের উপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে আসামি নিয়ে যাবে, এটা আমরা আসলে ভাবি নাই। শুধু এই দুই ঘটনায় নয়, পুলিশ সদর দফতরের তথ্য বলছে প্রায় দিনই হামলার শিকার হচ্ছে পুলিশ। গত 8 মাসে পুলিশের ওপর আক্রমণ হয়েছে 300-র বেশি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য এসব হামলাও বড় কারণ বলে মনে করেন এই আইন ও অপরাধ বিশ্লেষক। একটা দেশের প্রধান বিষয়টা হচ্ছে আইন শৃঙ্খলা, সেইটা যারা রক্ষা করে তারা হচ্ছে পুলিশ। যে সমস্ত পরিস্থিতির মুখোমুখি তারা হয়েছে, সেটা যদি আপনি ক্ষতিপূরণ না করেন, সেটাকে যদি আপনি অ্যাড্রেস না করেন, তাহলে পরে তো আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হওয়াটা খুব কঠিন। প্রশাসনিক পদক্ষেপ। পুলিশের কাজে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার তাগিদ সাবেক এই পুলিশ প্রধানের। এখন যারা ক্ষমতায় অধিষ্ঠিত আছেন, সেখান থেকে খুব কড়া মেসেজ থাকতে হবে। আইন শৃঙ্খলা রক্ষা করাটা কোনো শৈথিল্য চলবে না, দৃঢ়তা দেখাতে হবে এবং ফেস করতে হবে। অপরাধ নির্মূলে পুলিশ সদর দফতর বলছে, মব তৈরি করে হামলাকারীদের আর কোনো ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতেও দেখা যায় যে পুলিশকে তার দায়িত্ব পালন করতে দিতে কোনো ধরনের বাধা আসছে বা কেউ উদ্যত হচ্ছে, সেটি যথাযথ যে আইনি ব্যবস্থা সেটি তাৎক্ষণিকভাবে সেটি কিন্তু গ্রহণ করা হবে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নীতকরণের দাবিতে পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে। সকালে নগরীর প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয় এই কর্মসূচি। যাত্রাপথে বিভিন্ন উপজেলায় গণস্বাক্ষর কর্মসূচি পালনের কথা রয়েছে। সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে 11 জন নিহত হন। দুর্ঘটনা প্রতিরোধে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নীতকরণের কোনো বিকল্প নেই বলেও জানান তারা। কাল থেকে শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় 20 লাখ শিক্ষার্থী। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে উত্তরপত্র সহ বিভিন্ন সরঞ্জাম। শিক্ষা বোর্ড বলছে, প্রশ্ন ফাঁসের গুজব ঠেকাতে মনিটরিং টিম কাজ করছে। আর জুলাই গণ অভ্যুত্থানে আহত পরীক্ষার্থীরা প্রয়োজন সাপেক্ষে বিশেষ সুবিধা পাবেন। শিক্ষা জীবনের প্রথম পাবলিক পরীক্ষা এসএসসি। এবার ফেব্রুয়ারির পরিবর্তে এপ্রিল মাসে হচ্ছে পরীক্ষা। বৃহস্পতিবার শুরু হতে যাওয়া এবারের এসএসসি পরীক্ষা অন্তর্বর্তী সরকারের সময়কালে প্রথম পাবলিক পরীক্ষা। পরীক্ষায় বসবে সারা দেশের 11টি শিক্ষা বোর্ডের 19,28,000 পরীক্ষার্থী। ইতোমধ্যেই কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে উত্তরপত্র সহ আনুষঙ্গিক সরঞ্জামাদি। বসানো হয়েছে সিট নম্বর, নিশ্চিত করা হয়েছে কেন্দ্রের প্রয়োজনীয় নিরাপত্তা। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা। খাতা হিসাব কিতাব গণনা করা, বাছনা করা, এগুলো সব কাজ হয়ে গেছে। সিট ব্যবস্থাপনাও মোটামুটি গোছানো হয়ে গেছে। আন্তঃশিক্ষা বোর্ড বলছে, নানা চ্যালেঞ্জ থাকলেও পরীক্ষা আয়োজনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই জানিয়ে কর্তৃপক্ষ বলছে, বিশেষ কোনো মহলের গুজব নিয়ে সতর্ক অবস্থানে আছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রস্তুতি সেটা আমাদের সম্পন্ন এবং আমরা কনফিডেন্ট যে আমাদের এখনো পর্যন্ত কোনো ঘাটতি আমরা দেখছি না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের নিজস্ব যে মনিটরিং আছে বা বিভিন্ন বোর্ড, তাদের যে ভিজিলেন্স আছে, প্রত্যেকে অ্যালার্ট। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে আহত অনেক শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশ নেবে। তাই পরীক্ষার হলে বসে লিখতে অক্ষম পরীক্ষার্থীরা প্রয়োজন সাপেক্ষে বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য নির্ধারিত সুবিধা পাবেন। পরীক্ষার্থীরা যদি আসনে বসে হল রুমে পরীক্ষা দিতে সক্ষম না হয়, তাদের জন্য কী ব্যবস্থা করতে হবে সব নির্দেশনা জেলা প্রশাসকদেরকে দেওয়া আছে। তারা আহতের মাত্রা অনুযায়ী যার যে ব্যবস্থা করা দরকার পরীক্ষা সেইভাবে করবেন। অন্তর্বর্তী সরকারের প্রথম এই পাবলিক পরীক্ষায় গুজব প্রতিরোধ সহ সব ধরনের অপতৎপরতা রোধে আরও বেশি সতর্ক থাকার পরামর্শ শিক্ষাবিদদের। মাধ্যমিক পর্যায়ে অনেক কেন্দ্র নেবার প্রয়োজন পড়ে, যেগুলো সরকারের অনেক সময় অতিরিক্ত মাত্রায় নিরাপত্তার প্রয়োজন পড়ে। এবার পূর্ণ নম্বর পূর্ণ সময়ে অনুষ্ঠিত হবে পরীক্ষা। পরীক্ষাকে কেন্দ্র করে 13 মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।
হজ ব্যবস্থাপনায় গাফিলতি পেলে অভিযুক্ত এজেন্সির লাইসেন্স বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিনি বলেন, সুষ্ঠুভাবে হজ ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার যাত্রীদের চিকিৎসায় সৌদি আরবে 200 চিকিৎসক, নার্স ও 1 কোটি টাকার ওষুধ নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, এখনও বাড়ি ভাড়া ও পরিবহন ঠিক না করায় 9টি এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে সমাধান না হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবছর 5200 জন সরকারিভাবে নিবন্ধন করেছেন আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন 81,900 জন। তবে এজেন্সির অবহেলার কারণে 10,487 জনের সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। আমরা নার্স, টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, ডাক্তার মিলে 200 জন নিয়ে যাচ্ছি। আমাদের হাসপাতাল থাকবে, অ্যাম্বুলেন্স থাকবে, 1 কোটি টাকার ওষুধ নিয়ে যাচ্ছি আমরা। এজেন্সির অবহেলার কারণে, অব্যবস্থার কারণে, মন্ত্রণালয়ের নির্দেশনা না মানার কারণে আমরা 8 বার রিমাইন্ডার দিয়েছি, শোকজ করেছি। কেন তুমি হাজিদের কাছে টাকা নিয়ে ঘর ভাড়া করছো না? নো রেসপন্স হ্যাজ ইট বিন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আজও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সমাবেশ করেন শিক্ষকরা। এ সময় তারা বাংলাদেশের পাসপোর্টে আবারও অ্যাকসেপ্ট ইসরায়েল যুক্ত করার দাবি জানান। একই দাবিতে ইসরায়েল ও আমেরিকার পতাকা পুড়িয়ে ও জুতা প্রদর্শন করে বিক্ষোভ করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যুক্তরাষ্ট্রসহ ইসরায়েলের মিত্র দেশগুলোর বিরুদ্ধে নিন্দা জানিয়ে ইসরায়েলের পণ্য বর্জনের আহ্বানও জানান তারা। এদিন বরিশাল, মোংলা, চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর সহ দেশের বিভিন্ন জেলাতেও মানববন্ধন, মিছিল, সমাবেশ করে প্রতিবাদ জানান সর্বস্তরের মানুষ। মেহেরপুরে প্রতিবাদ স্বরূপ প্রতিষ্ঠান বন্ধ রাখেন ব্যবসায়ীরা। আজকের এই প্রতিবাদ আমরা করতে চাই যে আমাদের পাসপোর্টে আগের মতো এক্সেপ্ট ইসরায়েল যাতে পুনর্বহাল হয়। সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রপ্রধানদের সোচ্চার হওয়ার আহ্বান জানাই। দানব ইসরায়েল সরকারের কাছ থেকে আমাদের তৎকালীন সরকার স্পাইওয়্যার পারচেজ করে এবং সেটির মাধ্যমে আমাদের জনগণদের উপরে এটা মনিটরিং করে এবং তাদের উপরে নির্যাতনের একটি অস্ত্র হিসেবে তারা এটি ব্যবহার করে। এটা ধর্মের লড়াই, আপনারা মানেন, এটা ধর্মের লড়াই, এটা মানবতার লড়াই অবশ্যই, এটা জিওগ্রাফিক্যাল লড়াই অবশ্যই, এটা মাটির লড়াই অবশ্যই। আমরা যে ফিলিস্তিন মুক্ত হোক, আমাদের একটাই চাওয়া, যে অনৈতিকভাবে যে গণহত্যা চলতেছে এটা চলতে পারে না। তাদের পণ্য বয়কটের পাশাপাশি তাদের পশ্চিমা ব্যবস্থাকেও বয়কট করব। ব্যাংক লুটপাটকারীদের পালিয়ে যেতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। জানান, আরও একটি ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হবে। বিআইবিএম কার্যালয়ে আয়োজিত বার্ষিক ব্যাংকিং সম্মেলনে তিনি একথা বলেন। গভর্নর আরও জানান, সুশাসন প্রতিষ্ঠায় ব্যাংকগুলোতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের উদ্যোগ নেওয়া হচ্ছে। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যাংক খাতে সুশাসন ফেরাতে নানা উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। কিছু ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়া ও ভবিষ্যৎ করণীয় ঠিক করতে গঠিত হয়েছে টাস্ক ফোর্স। বুধবার সকালে বিআইবিএম কার্যালয়ে আয়োজিত বার্ষিক ব্যাংকিং সম্মেলনে ব্যাংক মালিকদের সংগঠন বিএবির চেয়ারম্যান বলেন, এসব উদ্যোগের পাশাপাশি গ্রাহকদের আস্থা বাড়ানোর উপর সরকারকে গুরুত্ব দিতে হবে। And Bangladesh Bank management is taking very strong steps to salvage this bank. But to salvage them, first of all, now we got to have to develop the confidence of the depositor and the confidence of the investor. সম্মেলনের উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর জানান, সবগুলো ব্যাংকের অবস্থা খারাপ নয়, তবে যারা ব্যাংক লুটপাট করেছে তাদের ছাড় দেওয়া হবে না। Governance failure because of political interventions and so on. Accumulation of large non-performing loan হয়ে গেছে আমাদের এখানে, যেটা ক্রমান্বয়ে বাড়ছে। It was a misrepresentation of 8%, 9%, 10%. It's not going to be less than 30%. So that itself is a major problem, but that is the manifestation, that is a symptom. Concentration of ownership of banks, concentration of loan. গভর্নর আরও জানান, গ্রাহকদের স্বার্থে ব্যাংকের পরিচালনা পর্ষদে হস্তক্ষেপ করবে কেন্দ্রীয় ব্যাংক। কয়েক সপ্তাহের মধ্যে আরও একটি ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হবে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।
গত অর্থবছরের ১২ মাসে প্রায় $২৪ বিলিয়ন প্রবাসী আয় এলেও চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে এসেছে $২১.৫ বিলিয়ন। এমন প্রেক্ষাপটে ব্যাংকগুলো বলছে ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরার কারণেই প্রবাসী আয় বাড়ছে। প্রবীণ অর্থনীতিবিদরা বলছেন অন্তর্বর্তী সরকারের আমলে ভারতীয় হুন্ডি ব্যবসায়ীরা সংকুচিত হওয়ায় বৈধ চ্যানেলের ব্যবহার বাড়ছে। 2023-24 অর্থবছর জুড়ে মাসভিত্তিক আয় ছিল গড়ে কম বেশি $2 বিলিয়ন বা $200 কোটি রেমিটেন্স। কিন্তু আগস্টে পট পরিবর্তনের পর থেকেই চমক লাগে প্রবাসীদের পাঠানো অর্থে। ঊর্ধ্বমুখী ধারায় যা মার্চে সব রেকর্ড ছাপিয়ে দাঁড়ায় $3 বিলিয়ন। ব্যাংকগুলো জানায় বিগত সময়ে রেমিটেন্স যতটা এসেছে তার তথ্য সঠিক সময়ে প্রকাশেও দ্বিধা ছিল বাংলাদেশ ব্যাংকের। বর্তমানে সুশাসন ফেরায় আশান্বিত করছে প্রবাসী আয়। আগে আমরা দেখতাম যে আপনার রেমিটেন্স হয়তো দেখা গেল ওখান থেকে পাঠাইছে, একদিন পরে ক্রেডিট হয়েছে, দুদিন পরে ক্রেডিট হয়েছে, এখন আসলে রিয়েল টাইমে ক্রেডিট হয়ে যাচ্ছে। বিগত আওয়ামী সরকারের সময় সেন্ট্রাল ব্যাংকের নানা অব্যবস্থাপনার কারণে কাঙ্ক্ষিতভাবে প্রভাব পড়েনি প্রবাসী আয়ে। এর নেপথ্যে গল্প রয়েছে হুন্ডি ব্যবসায়ীদের শক্তিশালী তৎপরতার। মূলত ভারতীয় উপমহাদেশে এক শ্রেণীর মারোয়ারিদের মাধ্যমে হুন্ডি ব্যবসার গোড়াপত্তন হয় 20 শতাব্দীর শুরুর দিকে, যার মূল নিয়ন্ত্রক এখনো ভারতীয় এই ব্যবসায়ীরাই। আওয়ামী লীগ সরকার পতনের পর ভারত বাংলাদেশ সম্পর্ক হয়েছে তিক্ত। এছাড়া অবৈধ ব্যবসায় পৃষ্ঠপোষকতা না পাওয়ায় তারা অনেকটা গুটিয়ে ফেলেছে কার্যক্রম। যদি ইন্ডিয়ান মারোয়ারিরা হুন্ডি ব্যবসা নিয়ন্ত্রণ করে বাংলাদেশের ক্ষেত্রে, তারা আপাতত একটু হাত টান করে বসে আছে। সেই কারণে বাংলাদেশি জনগণ, শ্রমিকরা তারা প্রপার চ্যানেলে অর্থাৎ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকা পাঠাচ্ছে। অন্যদিকে হুন্ডি আরও নিয়ন্ত্রণে বাণিজ্য খাতে যৌক্তিক শুল্ক নির্ধারণ ও প্রবাসীদের সুযোগ সুবিধা অব্যাহত রাখার কথা বলছেন এই অর্থনীতিবিদ। আলটিমেটলি তো হুন্ডিতে একটু কস্ট বেশি হয়, তা আমি যদি আরও কম কষ্টে যদি আমি ফর্মাল চ্যানেল থেকে পাই, আমি নিব কেন? আর কিছু কিছু বিষয় আছে, ধরেন স্মাগলিং টাইপের যে বিষয়গুলো আছে, সেগুলো তো কখনো বৈধ করা যাবে না। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত অর্থ বছরের 9 মাসে প্রায় $17 বিলিয়ন প্রবাসী আয় দেশে আসলেও চলতি অর্থ বছরের একই সময়ে রেমিটেন্স এসেছে প্রায় $22 বিলিয়ন। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বর্ষবরণ উৎসবের প্রস্তুতি নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং চলছে, সরাসরি যাচ্ছে সেখানে। একটা কনসার্ট হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে। এই কনসার্টটা আমরা আশা করব অনেক বড় একটা কনসার্ট হবে, অনেক মানুষ অংশগ্রহণ করবে। সেখানে গান গাবে হচ্ছে, এখানে ইনক্লুসিভিটির ব্যাপার থাকবে। গান গাবে এফ মাইনর গারো ব্যান্ড, লারং মারমা ব্যান্ড, ইমাম ত্রিপুরা ব্যান্ড, ইউনিটি খাসিয়া ব্যান্ড, ইনভোকেশন চাকমা ব্যান্ড। এছাড়া বাঙালিদের মধ্যে থেকে থাকছে মাইলস, ওয়ারফেস, ভাইকিংস, অ্যাভয়েড রাফা, দলসুর, লালন ও সোনফ্রি। এটা হচ্ছে চৈত্র সংক্রান্তির বড় অনুষ্ঠান ঢাকায়। চৈত্র সংক্রান্তিতে ঢাকায় আরেকটা বড় অনুষ্ঠান হবে, সেটা হচ্ছে নবপ্রাণ আন্দোলনের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী ধামাই নৃত্য, গান, ভিডিও প্রদর্শনী এবং সন্ধ্যায় বাউল ও ফকির গান। এছাড়া আরেকটা উৎসবের কথা আমি বলতে চাই, আমরা শুধু ঢাকা এবং পাহাড়ের কথা যে ভাবছি তা না, আমরা আসলে একদম রিমোট জায়গাতেও মানুষ যেন উৎসব করতে পারে সেটার দিকেও আমরা খেয়াল রাখছি। আপনারা জানেন যে শ্রীমঙ্গল বা মৌলভীবাজার ওই এলাকায় আমাদের অনেক চা শ্রমিক কাজ করেন, তাদের অন্যতম উৎসবটা হচ্ছে ফাগু উৎসব। সো ফাগু উৎসব উপলক্ষে আমি নিজেও যাচ্ছি 12 এপ্রিল সিলেটে, এবং এই উৎসবটাতে এবার সংস্কৃতি মন্ত্রণালয় প্রত্যক্ষভাবে যুক্ত আছে তাদের সঙ্গে সহযোগিতায়। এবার আসি হচ্ছে আমরা নববর্ষের দিনের অনুষ্ঠান। নববর্ষের দিন ঐতিহ্যগতভাবে যে অনুষ্ঠানগুলো হয়, যেমন ছায়ানটের অনুষ্ঠান, সেটা হচ্ছে সুরের ধারার অনুষ্ঠান হচ্ছে, কিন্তু সুরের ধারার অনুষ্ঠানে একটু পরিবর্তন এসছে। তারা আগে করতো হচ্ছে চিনমতি সম্মেলন কেন্দ্রে, কখনো লালমাটিয়া কলেজে, এবার তারা করবে হচ্ছে রবীন্দ্র সরোবরে, অনেক একটু বড় জায়গায়, যাতে এটা ধানমন্ডির নাইবার উৎসব হয়ে ওঠে। এবং সুরের ধারা সরকারের ইনক্লুসিভ নীতিকে সমর্থন করে তারা তাদের অনুষ্ঠানে এই প্রথমবারের মতো অন্য জাতিগোষ্ঠীর শিল্পীদেরকেও রাখছে, তারাও তাদের গান পরিবেশন করবে। অর্থাৎ শুধুমাত্র বাংলা গান থাকছে না সুরের ধারাতে এবার। আর নববর্ষের দিনে একটা বড় আয়োজন আমরা জানি, শোভাযাত্রা। সেই শোভাযাত্রা এবার বাঙালি বাদে 27টা জনগোষ্ঠী অংশগ্রহণ করছে। চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা, লুসাই, পাংখোয়া, বম, ব্রো, চাক, খিয়াং, এরকম 27টা জনগোষ্ঠী।
এবং তারা প্রত্যেকেই তার নিজের সংস্কৃতি নিয়ে, নিজের পোশাকে, নিজের বাদ্যযন্ত্র, আবার কেউ আধুনিক বাদ্যযন্ত্র নিয়ে আসবে। মানবাদের একটা গিটার স্কুল আছে, ব্রিলিয়ান্ট গিটার স্কুল, ওরা 15-20 জন গিটার প্লেয়ার নিয়ে আসছে, ইয়াং ছেলে মেয়ে। সরাসরি ছিলাম ফরেন সার্ভিস একাডেমিতে। 2 বিলিয়ন মার্কিন ডলার বিদেশি বিনিয়োগের পাশাপাশি 2030 সালের মধ্যে বাড়তি 15 লাখ কন্টেইনার হ্যান্ডলিংয়ের চ্যালেঞ্জ মোকাবিলায় লালদিয়ার চরেই ভরসা খুঁজছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আর তাই চরের একটি অংশ ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান মার্কসলাইনকে দিলেও অপর অংশে নিজস্ব কন্টেইনার ইয়ার্ড করার পরিকল্পনা নেওয়া হয়েছে। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। স্বাধীনতার পর মাত্র 6টি কন্টেনার হ্যান্ডেলিংয়ের মাধ্যমে যাত্রা শুরু করা চট্টগ্রাম বন্দর এখন বছরে 32 লাখ কন্টেনার হ্যান্ডেলিং করছে। একইভাবে বন্দরের কন্টেনার ধারণ ক্ষমতা দাঁড়িয়েছে 53,000-এ, কিন্তু 2030 সালের মধ্যে বাড়তি 15 লাখ কন্টেনার হ্যান্ডেলিং সক্ষমতার চ্যালেঞ্জ সামাল দিতে লালদিয়ার চরকে বেছে নিতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। 1.5 মিলিয়ন টিউস বে টার্মিনাল এবং আপনার আসার আগে, মাতারবাড়ি আসার আগে আমাদের করতেই হবে। তো সেই ক্ষেত্রে এটা লালদিয়া আমাদের জন্য খুবই সহায়ক হবে। একেবারে কর্ণফুলী নদীর তীর ঘেঁষে নগরীর পতেঙ্গা এলাকায় এই লালদিয়া চরের অবস্থান। ইতিমধ্যে চরের 64 একর জায়গাকে দুটি অংশে বিভক্ত করে উন্নয়ন পরিকল্পনা সাজিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বিশেষ করে 32 একরের প্রথম অংশে বন্দরের জন্য তৈরি হবে নিজস্ব কন্টেনার ইয়ার্ড, যেখানে কন্টেনার ধারণ ক্ষমতা হবে 15,000-এর বেশি। কন্টেনার সুবিধাদি বৃদ্ধি করার জন্য আমরা অলরেডি গ্রাউন্ড ডেভেলপমেন্ট করে যাচ্ছি। বেশ কিছু কাজ হয়ে গেছে এবং বাকি কাজ অলরেডি চলমান আছে। বিশ্বজুড়ে 50% বেশি কন্টেনার পরিবহন এবং হ্যান্ডেলিং করছে মার্কসলাইন। আর তাই বিনিয়োগকে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন শিপিং ব্যবসায়ীরা। নিজস্ব যেটি যদি তাদেরকে দেওয়া হয় তখন আমদানি এবং রপ্তানির যে ফ্লোটা এটা কিন্তু অনেকাংশে বেড়ে যাবে। চলতি বছরই লালদিয়ার চর কন্টেনার ইয়ার্ড এবং টার্মিনাল নির্মাণের প্রাথমিক চুক্তি সহ সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। পতেঙ্গার লালদিয়ার চরের এই অংশে বন্দর গড়ে তুলবে কন্টেনার ইয়ার্ড, আর পার্শ্ববর্তী অংশে মার্কসলাইনের টার্মিনাল। এক্ষেত্রে চট্টগ্রাম বন্দরে আসা জাহাজগুলিকে কর্ণফুলী নদীর অন্তত 6টি বিপজ্জনক বাঁক পেরোতে হয়, কিন্তু লালদিয়ার চরে সে সমস্যা থাকবে না। ফলে অবলীলায় যে কোনো সাইজের জাহাজ প্রবেশ করতে পারবে এই লালদিয়ার চর টার্মিনালে। পতেঙ্গার লালদিয়ার চর থেকে কমল দে, সময় সংবাদ। এই ছিল দুপুরের সময়, সঙ্গেই থাকুন সময়ের।